হাই, আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপার থেকে জিওগ্রাফি থেকে পেজ নম্বর 60 এবং পেজ নাম্বার 98 থেকে। পেজ নাম্বার 60 এবং 98 থেকে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যান্সার নিয়ে আলোচনা করব। আর এইগুলোই তো তোমাদের সম্ভাব্য কোশ্চেন, তাই অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে। আর অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে, কারণ তোমাদের এক্সামকে আর বেশি দিন বাকি নেই। তাই মন দিয়ে ভালো করে পড়ো, তাহলেই কিন্তু ভালো রেজাল্ট হবে। আর জিওগ্রাফিতে তো ভালোই স্কোর হয়, তোমরা সবাই জানো। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোও দেখেছো, বেশ ভালো মোটামুটি কোশ্চেনগুলো ঠিকঠাকই আসে। চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে এই কোশ্চেনগুলো। 1 নম্বর বলছে, বারখান কাকে বলে? না, বায়ুপ্রবাহের পথের সাথে আড়াআড়ি অবস্থিত অর্ধচন্দ্রাকার বালিয়াড়িগুলিকে কিন্তু বারখান বলে। অথবা দিয়ে কোশ্চেনটা কী ছিল, না নদীর ধারণ অববাহিকা বলতে কী বোঝো? না, নদী অববাহিকার মধ্যে পার্বত্য বা উচ্চভূমি অংশে নদী যতটুকু অঞ্চল অধিকার করে আছে তাকে কিন্তু ধারণ অববাহিকা বা নদী ধারণ অববাহিকা কিন্তু বলে। 2 নম্বর কোশ্চেন বলছে, দেখো 3-এর দাগে, না বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? না সাধারণভাবে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে, তবে কোনো কোনো ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে, অর্থাৎ উচ্চতা বাড়লে উষ্ণতা না কমে বেড়ে যায়। এই অবস্থাকেই কিন্তু বলা হয় বৈপরীত্য উষ্ণতা। অথবা দিয়ে যে কোশ্চেনটা ছিল, শৈবাল সাগর কি? জানি শৈবাল সাগর কি, না উত্তর আটলান্টিকের মাঝ বরাবর বায়ুপ্রবাহ কোরিওলিস বলের প্রভাবে বিভিন্ন স্রোত চক্রাকারে একটি স্রোতরূপে আবর্তিত হয়ে গায়র গঠন করে। এই চক্রাকার জলরাশির মাঝখান স্থির ও স্রোতবিহীন বলে শৈবাল জন্মায়, একে শৈবাল সাগর বলে। 3 নম্বর কোশ্চেন বলছে, দেখো ভরাটকরণ কাকে বলে? ভরাটকরণ কি, না বজ্র দিয়ে জমি ভরাট কাজটিকে স্বাস্থ্যসম্মত জমি ভরাটকরণ বা স্যানিটারি ল্যান্ডফিল বলা হয়। এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট স্থানে আবর্জনার জৈব অংশ আলাদা করে একটি 2 মিটার উঁচু স্তর বিছিয়ে দেওয়া হয়। তার উপরে 20 থেকে 25 সেন্টিমিটার মাটির স্তর ছড়িয়ে দেওয়া হয়। মাটির নিচে থাকা এই বজ্রগুলি জৈব ভঙ্গুর বলে এদের পচন হয় এবং তার ফলে এগুলির ভৌত রাসায়নিক ও জৈব ধর্মের পরিবর্তন ঘটে। এই প্রক্রিয়া চলার সময় এর থেকে মিথেন, অ্যামোনিয়া প্রভৃতি গ্যাস কিন্তু উৎপন্ন হয়। এই প্রক্রিয়া শেষ হবার পর যা অবশিষ্ট হিসাবে পড়ে থাকে সেগুলি দিয়ে নিচু জমি ভরাট করা হয়। উদাহরণ কি, না পূর্ব কলকাতার ধাপায় এই পদ্ধতিতে নিচু জমি কিন্তু ভরাট করে উর্বর কৃষি জমিতে তৈরি করা হয়েছে। এই পদ্ধতিকেই কিন্তু বলা হয় ভরাটকরণ। অথবা দিয়ে কোশ্চেন দিয়েছে, দেখো তেজস্ক্রিয় বজ্র কি? না যে সকল বজ্র থেকে তেজস্ক্রিয় নির্গত হয় সেগুলিকে তেজস্ক্রিয় বজ্র বলে। এই ধরনের বজ্র কি আছে, না পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যে সমস্ত বজ্র, তারপরে ইউরেনিয়াম খনি থেকে যে সমস্ত বজ্র নিঃসৃত হয় এগুলো কিন্তু তেজস্ক্রিয় বজ্র। 4 নম্বর কোশ্চেন বলছে, দেখো বাগিচা কৃষি কাকে বলে? না ক্রান্তীয় ও উপক্রান্তীয় মণ্ডলের উপনিবেশ অধ্যুষিত অঞ্চলে রপ্তানি নির্ভর যে বাণিজ্যিক কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে তা হলো কিন্তু বাগিচা ফসল। অথবা দিয়ে কোশ্চেনটা দিয়েছে, দেখো মৌসুমি বিস্ফোরণ কাকে বলে? না কোনো কোনো বছর ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে জুন জুলাই মাসে স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, একেই কিন্তু মৌসুমি বিস্ফোরণ বলা হয়। 5 নম্বর কোশ্চেন, ধারণযোগ্য উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন কি? না ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে কোনো অসুবিধা সৃষ্টি না করে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর জন্য যেসব পরিকল্পনা গ্রহণ করা হয় তা হলো কিন্তু ধারণযোগ্য উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন কিন্তু বলা হয়। অথবা দিয়ে কোশ্চেনটা দেওয়া ছিল, পূর্বাঞ্চল কাকে বলে? না পূর্ব ভারত ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও উড়িষ্যা রাজ্যের সমন্বয়ে গঠিত অঞ্চল। ভৌগোলিকভাবে এটি উত্তর ভারত ও উত্তর পূর্ব ভারত অঞ্চল দুইটির মাঝে অবস্থিত এবং স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের সাথে কিন্তু ভাষাগত সংস্কৃতিগতভাবে কিন্তু সম্পর্কিত। 6 নম্বর কোশ্চেন এবং শেষ কোশ্চেন, দেখো বলছে সেন্সর বলতে কী বোঝো? না সেন্সর কি, না এটি হলো ক্যামেরা বা কৃত্রিম উপগ্রহে রাখা থাকে। এর সাহায্যে কী হয়, না পৃথিবীর ছবি তোলা হয়। এটি এমন একটা যন্ত্র যা মহাকাশ থেকে পৃথিবীর বিভিন্ন উপাদান থেকে প্রতিফলিত সূর্যরশ্মির পরিমাণ সংগ্রহ করে, মানে প্রতিচ্ছবিটা সংগ্রহ করে তার বৈশিষ্ট্যকে তুলে ধরতে সাহায্য করে। একেই কিন্তু আমরা সেন্সর বলি। আর সেন্সর যেমন কি, না র্যাডার, ক্যামেরা প্রভৃতি হলো কিন্তু সেন্সর। অথবা দিয়ে কোশ্চেনটা কী ছিল, না ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে ভগ্নাংশসূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো। না সামরিক প্রয়োজন, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সামরিক প্রয়োজনে। 2 নম্বর দেখো, না ভূমি ব্যবহারের পরিবর্তন বা নদীর গতিপথের পরিবর্তন বোঝার জন্য। না কোনো অঞ্চলের ভূমি ব্যবহারের পরিবর্তন বা নদীর গতিপথের পরিবর্তন বোঝার জন্য
বিভিন্ন সময়ে প্রকাশিত ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ব্যবহার করা হয়। 3 নম্বর, আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা রচনা করার জন্য। যেহেতু ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে কোনো অঞ্চলের ভৌগোলিক, প্রাকৃতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা অত্যন্ত স্পষ্টভাবে বোঝা যায়, তাই সেই অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা রচনা করার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ব্যবহৃত হয়। এই ছিল তোমাদের 60 নম্বর পেজ থেকে সমস্ত 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সারগুলো। এবার আলোচনা করব 98 থেকে, পেজ নম্বর 98 থেকে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেন ছিল সেগুলোর অ্যান্সার নিয়ে। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, তোমাদের হিস্ট্রি থেকে এবিটিএ টেস্ট পরে হিস্ট্রি থেকে যে সমস্ত কোশ্চেনগুলো ছিল 2 নম্বরে 423 নম্বর পেজ পর্যন্ত কিন্তু আমি কভার করে দিয়েছি, আপলোড করা আছে। অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে কিন্তু তোমরা দেখে নেবে, কারণ ওই কোশ্চেনগুলো কিন্তু সম্ভাব্য কোশ্চেন, তাই অবশ্যই কিন্তু 8টা থেকে 10টা সেট ভালো করে করবে। চলো 98 পেজটা শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন বলছে হিমশৈল কী? না, উচ্চ অক্ষাংশে সমুদ্রে জলের ঊর্ধ্বদেশে হিমবাহের কিছু অংশ ভেঙে আসতে থাকে। মানে অ্যাকচুয়ালি হচ্ছে সমুদ্রের জলে ভেসে আসা ভাসমান যে শৈল, হিমবাহের মানে বরফকণা, সেটাকেই বলা হয় কিন্তু হিমশৈল। সমুদ্রের জলে ভেসে আসা বরফকে বলা হয় কিন্তু হিমশৈল। সমুদ্রে ভাসমান এরূপ বিশাল আকার যে বরফের স্তূপ, তাকেই কিন্তু বলে হিমশৈল। বৈশিষ্ট্য কী আছে? অবশ্যই বৈশিষ্ট্য দেবে, কারণ এইটুকু সংজ্ঞা তো, এটা দিলে কিন্তু ঠিকঠাক অ্যাপ্রোপ্রিয়েট হবে না, তার জন্য কিন্তু বৈশিষ্ট্যটা দিতে হবে। হিমশৈলের বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর বৈশিষ্ট্য দেখো, না একের 9 ভাগ জলের ওপর ও 8-এর 9 ভাগ কিন্তু জলের নিচে থাকে। 2 নম্বর কি না, জলের ঊর্ধ্বচাপে বায়ুপ্রবাহ সমুদ্র স্রোতের বেগে হিমবাহের ভেঙে পড়া অংশ হিমশৈল রূপে কিন্তু সমুদ্রে ভাসতে থাকে। অথবা দিয়েছে দেখো, নদীবর্তন কাকে বলে? অ্যান্সার দেখো, নদীবর্ত হলো ঋতুভিত্তিক জলের পরিমাণের হ্রাস বৃদ্ধি। নদীতে জলের পরিমাণ, গতিবেগ ও জলের স্তরের উচ্চতা সারা বছর একই থাকে না বলে নদীবর্তন সৃষ্টি হয়। নদীর গতিবেগ, ক্ষয়ের এই ধরনের পরিবর্তনকে কিন্তু নদীবর্তন বলে। নিয়ন্ত্রক কি? এগুলো কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়? বছরের বিভিন্ন সময়ের বৃষ্টিপাত, ভূমির ঢাল, শিলাস্তর, সূর্যের কিরণ ইত্যাদি। আর একটা কথা বলে রাখি, তোমরা অবশ্যই কিন্তু এরকম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর অ্যান্সার পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু খুবই হেল্পফুল হবে ফাইনালের দিকে লক্ষ্য করে। কারণ তোমাদের ফেব্রুয়ারির 2 তারিখ থেকে ফাইনাল শুরু হচ্ছে, অবশ্যই মন দিয়ে ভালো করে পড়ো, টেক্সট বইটার দিকে ভালো করে জোর দাও। আর এবিটিএ টেস্ট পেপার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো পেয়েছো সেগুলো কিন্তু 8টা থেকে 10টা সেট কিন্তু ভালো করে করবে। আর পর্ষদের টেস্ট পেপার তো পেয়ে যাবে কিছুদিনের মধ্যেই। পর্ষদের টেস্ট পেপার পেলেও কিন্তু 8টা থেকে 10টা সেট ভালো করে করবে, তাহলে কোশ্চেন সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া চলে আসবে যে কীরকম কোশ্চেনগুলো হতে পারে। 2 নম্বর কোশ্চেন বলছে দেখো, গর্জনশীল 40 বলতে কী বোঝো? না, উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ অধিক হয়, দক্ষিণ পশ্চিম বায়ু বাধাপ্রাপ্ত হয়, কিন্তু দক্ষিণ গোলার্ধের স্থলভাগ অপেক্ষা সমুদ্রের বিস্তার বেশি হয়, পশ্চিমা বায়ু বাধাহীনভাবে প্রবল বেগে গর্জন করে প্রবাহিত হয়। 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি পর্যন্ত পশ্চিমা বায়ুর গতিবেগ সর্বাপেক্ষা বেশি, তাই এই অঞ্চলকে গর্জনশীল 40 বলা হয়। অথবা গ্র্যান্ড ব্যাংক কি? অ্যান্সার দেখো, না, পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া কিন্তু গ্র্যান্ড ব্যাংক। অবস্থান কি না, উত্তর আটলান্টিক মহাসাগরে নিউ ফাউন্ডল্যান্ডের দক্ষিণ পূর্ব উপকূলে গ্র্যান্ড ব্যাংক অবস্থিত। কিভাবে সৃষ্টি হয়েছে? না, শীতল ল্যাব্রাডর স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈলগুলি নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে উষ্ণ উপসাগরীয় স্রোতের সংস্পর্শে এসে গলতে থাকে। এই হিমশৈল গলিত পদার্থ সমুদ্র বক্ষে সঞ্চিত হয়ে গ্র্যান্ড ব্যাংক বা মগ্নচড়ার সৃষ্টি হয়েছে। এর বৈশিষ্ট্য কী আছে? এক হচ্ছে আয়তন, না, এই মগ্নচড়ার আয়তন প্রায় 96,000 বর্গ কিলোমিটার। বিস্তৃতি কি? না, এটি পূর্ব পশ্চিমে প্রায় 550 কিলোমিটার দীর্ঘ এবং চক্র উত্তর দক্ষিণে প্রায় 320 কিলোমিটার কিন্তু বিস্তৃত। গভীরতা কি আছে? এর গড় গভীরতা প্রায় 50 ফেদম। 50 ফেদম মানে কি? না, 1 ফেদম সমান সমান 6 ফুট, তাহলে 50 ফেদম সমান সমান কত ফুট হবে? 300 ফুট, মনে রাখবে। 3 নম্বর কোশ্চেন বলছে বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। না, পরিবেশের অবনমন রোধ, মানব শরীরে বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি, জীববৈচিত্র্য রক্ষা ইত্যাদির উদ্দেশ্যে বজ্রের পরিমাণ হ্রাস, বজ্র পদার্থ সংগ্রহ, উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে বজ্র পদার্থের পুনর্ব্যবহার, নতুন সম্পদ সৃষ্টি, বজ্রের যথাযথ সদ্ব্যবহার ইত্যাদির সম্মিলিত প্রক্রিয়াকে কিন্তু বজ্র ব্যবস্থাপনা বলে। অথবা দিয়ে কোশ্চেনটা দিয়েছে দেখো, বজ্র ব্যবস্থাপনাটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অথবা দিয়েছে ইউট্রিফিকেশন কি? না, ইউট্রিফিকেশন কি? না, গ্রিক শব্দ
ইউট্রোফি থেকে কিন্তু ইউট্রিফিকেশন শব্দটি এসছে, যার অর্থ কিনা জৈব পদার্থ সঞ্চয় দ্বারা জলাশয় ভরাটকরণ। সাধারণত সাবান জল, কৃষি জমিতে ব্যবহৃত রাসায়নিক সার থেকে নাইট্রেট, ফসফেট ও সালফেট জাতীয় পদার্থ জলে মিশে হ্রদ, জলাশয় বা পুকুরের জলে পতিত হলে সেখানে শৈবাল জাতীয় উদ্ভিদ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। ফলে কি হয় না, জলাশয় অক্সিজেনের ঘাটতির জন্য এগুলি মরে পচে যায় এবং জলাশয়ের তলদেশে জমা হয়ে ক্রমশ কী হয় না, জলাশয়কে ভরাট করতে থাকে। এই প্রক্রিয়ায় কিন্তু ইউট্রিফিকেশন বলে। অ্যাকচুয়ালি ইউট্রিফিকেশন মানে কি না, ফসফেট জাতীয় যেসব পদার্থ যেগুলো থাকে ডিটারজেন্ট, সাবান এই জাতীয় পদার্থতে, এগুলো জলে বেশি পরিমাণ মিশলে কি হবে না, শৈবাল জাতীয় যে আগাছা ওগুলো তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং জন্ম হবে। ফলে কি হবে না, জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যাবে। কমে গেলে কি হবে, কমে গেলে জলজ প্রাণীরা কিন্তু মারা যাবে। মাছ এবং অন্যান্য যে জলজ প্রাণীরা তারা কিন্তু অক্সিজেনের অভাবে মারা যাবে। আর তখনই এই ঘটনা কিন্তু দেখা দেবে, আর এর ফলেই ভরাটকরণ ঘটবে। 4 নম্বর কোশ্চেন বলছে, দেখো বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কী বোঝো না, জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় সরাসরি পর্বতে বাধা পেলে পর্বতের গা বেয়ে ওপরে ওঠে এবং শীতল হয়। এর ফলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পর্বত অতিক্রম করে ওই বায়ু যখন বিপরীত ঢাল বা অনুবাদ ঢালে পৌঁছয়, তখন বায়ুতে জলীয় বাষ্প কমে যায় এবং ওর থেকে নিচে নামে বলে ওই বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায়। এজন্য পর্বতের বিপরীত পাশে বা অনুবাদ ঢাল সংলগ্ন এলাকায় বৃষ্টিপাত খুব কম হয়। ফলে স্বল্প বৃষ্টিপাতযুক্ত পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টির ছায় অঞ্চল গড়ে ওঠে। এখানে একটু স্পেলিংটা মিস্টেক আছে, কারেকশন করে নেবে। উদাহরণ কী বলছেন, পশ্চিমঘাট পর্বত শ্রেণীর পূর্ব ঢাল এবং সন্নিহিত এলাকা এই ধরনের বৃষ্টির ছায়া অঞ্চল। আর একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু কোশ্চেনগুলো রেডি করতে হয় খুব কষ্ট করে, মানে খুব খাটনি করে কিন্তু কোশ্চেনগুলো রেডি করতে হয়। তোমরা পেয়ে যাচ্ছ ভালো, কিন্তু অবশ্যই চ্যানেল মানে ভিডিওগুলোকে লাইক করবে, কারণ আমরাও তো চাই যে তোমরা ভিডিওগুলি পেয়ে লাইক করো বা তোমাদের রেসপন্স কেমন সেটাও দেখতে চাই। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তখনই যদি তোমার কাজে লাগে, মনে হয় যে তোমার এই কোশ্চেনগুলো পেতে ইচ্ছুক এবং তোমার কাজে আসছে, তাহলে তুমি অবশ্যই লাইক মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর 423 পেজ পর্যন্ত কিন্তু হিস্ট্রিতে কোশ্চেনগুলো দেওয়া আছে, অবশ্যই যাদের দরকার তারা দেখে নেবে আর ভালো করে মন দিয়ে পড়ো আর এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করে নেবে। অথবা দিয়ে বলেছে, দেখো কৃষ্ণ মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো। কৃষ্ণ মৃত্তিকা সাধারণত দক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিমাংশে, মহারাষ্ট্র মালভূমি বা ডেকান ট্রাপ অঞ্চলে বেশি দেখা যায়। এই মাটির প্রধান বৈশিষ্ট্যগুলি হলো, 1 নম্বর দেখো না, কালো রঙের ব্যাসল্ট শিলা ক্ষয় পেয়ে কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে বলে এই মাটির রং কালো। 2 নম্বর হচ্ছে, কৃষ্ণ মৃত্তিকায় পলি, চুন ও কাদার ভাগ বেশি হয় এই মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি হয়। 5 নম্বর কোশ্চেন, তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। না, প্রযুক্তিগত উৎকর্ষতাকে কাজে লাগিয়ে জনগণের দৈনন্দিন জীবনে নানা ধরনের তথ্য আদান প্রদানের মাধ্যমে পরিষেবা দানকে কেন্দ্র করে যে শিল্প গড়ে ওঠে তাকে কিন্তু তথ্য প্রযুক্তি শিল্প বলে। 6 নম্বর কোশ্চেন এবং শেষ কোশ্চেন, দূরসংবেদন কি? না, রিমোট শব্দের অর্থ হচ্ছে দূর এবং সেন্স শব্দের অর্থ কিন্তু সংবেদন বা অনুভূতি। অর্থাৎ রিমোট সেন্সিং কথার অর্থ হলো দূরসংবেদন বা দূর সম্বন্ধে অনুভূতি লাভ করা। দূর থেকে কোনো বস্তু সম্বন্ধে তথ্য আহরণ ও তথ্য বিশ্লেষণের উন্নত বৈজ্ঞানিক প্রযুক্তি বা কলাকৌশলকে দূরসংবেদন বলে। অ্যাকচুয়ালি দূরসংবেদনটা হচ্ছে কোনো বস্তুকে দূর থেকে, সেই বস্তুকে স্পর্শ না করে সেই বস্তু সম্বন্ধে তথ্য সংগ্রহ করার যে পদ্ধতি, তাকেই কিন্তু দূরসংবেদন বা রিমোট সেন্সিং বলে। এক কথা, এই রিমোট সেন্সিংকে আবার 2 ভাগে ভাগ করা যায়, মানে সেন্সরকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা কি, একটা হচ্ছে প্যাসিভ সেন্সর আর একটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সর। এখানে তোমাদের দিয়েছে প্যাসিভ সেন্সর বলতে কী বোঝো। প্যাসিভ সেন্সর হচ্ছে যে সেন্সরগুলি কোনো বস্তু বা উপাদানে তথ্য সংগ্রহের জন্য সৌরশক্তির প্রতিফলনের উপর নির্ভর করে থাকে। অর্থাৎ নিজের কোনো আলো নেই, সূর্যের আলোর উপর তাকে নির্ভর করতে হয়। সেগুলিকে নিষ্ক্রিয় সেন্সর বলে। এগুলি রাত্রে বা অন্ধকারচ্ছন্ন স্থানে তথ্য সংগ্রহ করতে পারে না। উদাহরণ কি, ফটোগ্রাফিক ক্যামেরা, টিভি ক্যামেরা প্রভৃতি। আর যদি এখানে অ্যাক্টিভ সেন্সর বলতো, যে সমস্ত সেন্সরের কি নিজস্ব আলো আছে, তারা কারোর ওপর নির্ভর করে না, তারা নিজের খুশি মতো আলো পাঠাবে এবং বস্তুটির প্রতিচ্ছবি সংগ্রহ করবে, তাকে কিন্তু আমরা বলবো অ্যাক্টিভ সেন্সর। কিন্তু আমাদের দিয়েছে প্যাসিভ সেন্সর। প্যাসিভ সেন্সরের নিজস্ব কোনো আলো নেই। আর অ্যাক্টিভ সেন্সর আর প্যাসিভ সেন্সরের অবশ্যই পার্থক্যটা করে নেবে। এই ছিল আজকের ভিডিও। অবশ্যই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবে, আর কিছু যদি কোয়ারি থাকে বা তোমরা যদি উপকৃত হও, অবশ্যই তোমরা রেসপন্স করবে। থ্যাংক ইউ, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো আর
আর কিছুদিনের মধ্যেই তো পর্ষদের টেস্ট পেপার পেয়ে যাবে। অবশ্যই ভালো করে পড়াশুনো করতে থাকো। থ্যাংক ইউ।